নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছে এই মুহূর্তের প্রাইম নিউজে। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত হয়ে গেছে বিজেপির প্রার্থী তালিকা। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে বিজেপি মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবে। প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্যের নির্বাচন কমিশন নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। 8 আগস্ট অনুষ্ঠিত হবে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। 12ই আগস্ট ভোট গণনা ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচন ঘোষণার সাথে সাথে নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গেছে। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু করে দিয়েছে। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শাসক দল বিজেপির প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। মোট 605টি গ্রাম পঞ্চায়েতের প্রতিটি আসন থেকে 3জন প্রার্থীর নাম প্রথমে বাছাই করা হয়েছে। বাছাইকৃত নামের তালিকা বিজেপি দলের নির্বাচনী কমিটির হাতে তুলে দেওয়া হয়। গত 3 দিন ধরে নির্বাচনী কমিটি 605টি গ্রাম পঞ্চায়েতের প্রতিটি আসনের জন্য একজন করে প্রার্থীর নাম চূড়ান্ত করেছে, সবকিছু যাচাই বাছাই করে। একই সাথে 8টি জেলা পরিষদের প্রার্থীর নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে। রবিবার সন্ধ্যায় প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি আরও জানান, রাজ্যে 58টি ব্লক রয়েছে, তার মধ্যে পঞ্চায়েত সমিতি রয়েছে। এই পঞ্চায়েত সমিতির জন্য প্রার্থীর নামের তালিকা চূড়ান্ত করা হয়ে গেছে। প্রতিটি আসনে বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। গ্রাম পঞ্চায়েতেরও প্রার্থীর নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে। প্রাথমিকভাবে প্রতিটি আসনের জন্য প্রভারীরা 3জন করে প্রার্থীর নাম বাছাই করে। সেই প্রার্থী তালিকা প্রদেশ বিজেপি কার্যালয়ে নির্বাচনী কমিটির হাতে তুলে দেওয়া হয়। তারপর সেই তালিকা থেকে 6,270 জন প্রার্থীর নামের তালিকা চূড়ান্ত করা হয়। আগামী 2-3 দিনের মধ্যে বিজেপি মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। আমাদের আপনারা জানেন যে 8টি জেলা রয়েছে এবং এই 8টি জেলায় সমপরিমাণ অর্থাৎ 8টি জেলা পরিষদ রয়েছে। এই 8টি জেলা পরিষদে টোটাল যে আসন সংখ্যা সেটা হচ্ছে 116। এই 116টি প্রার্থী আগামী দিনে নির্বাচিত হবে এই 8টি জেলা পরিষদের মধ্যে। তার মধ্যে নর্থ ত্রিপুরাতে রয়েছে জেলা পরিষদের 17খানা আসন, ঊনকোটি জেলায় রয়েছে 13খানা আসন, ধলাই জেলায় রয়েছে 9খানা আসন, আমাদের খোয়াই জেলায় রয়েছে 13খানা আসন, সিপাহী জেলায় রয়েছে 17খানা আসন, আমাদের ওয়েস্ট ত্রিপুরা জেলা 17খানা আসন, সাউথ ত্রিপুরা জেলায় 17খানা আসন এবং গোমতী জেলায় জেলা পরিষদে আমাদের রয়েছে 13খানা আসন। টোটাল 8টি জেলা 116খানা আসন জেলা পরিষদের প্রার্থী হিসেবে এবার মনোনয়ন পাচ্ছে আমাদের দলের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় সভাপতি এবং আমাদের যারা নেতৃত্বরা ছিলেন তাদের প্রচেষ্টা গতকাল রাত পর্যন্ত সেই বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। এই 423খানা পঞ্চায়েত সমিতির আসনও সিমিলার প্রার্থী, একই সংখ্যক প্রার্থী মনোনয়নপত্র আগামী দিনে জমা দেবে এবং আমাদের বিশ্বাস সবখানা আসনে আমাদের প্রার্থীরা সেখানে জয়ী হবে। মন্ত্রী সুশান্ত চৌধুরী আরো বলেন, বিজেপির সাথে জোটে রয়েছে তিপ্রামথা ও আইপিএফটি দল। উভয় দলের সদস্য মন্ত্রিসভায় রয়েছে। পঞ্চায়েত নির্বাচনে স্থানীয় স্তরে আলোচনা করে আসন ভাগাভাগি করা হবে। তবে সিপিআইএম কে 1 ইঞ্চি মাটিও ছাড়া হবে না বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত। শান্তন টিভি। শিব পূজার প্রসাদে বিষক্রিয়া, প্রসাদ খেয়ে মৃত্যু একজনের। অসুস্থ কম করেও 30 থেকে 35 জন। ঘটনা তদন্তে নামলেও খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। নমুনা হিসেবে সংগ্রহ করা হলো বিভিন্ন মশলার প্যাকেট। ধর্মনগর মহকুমার দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অরুণ নাথের বাড়িতে গত বৃহস্পতিবার একটি শিব মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল। এই মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে গ্রামের সকলের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল। যথারীতি বৃহস্পতিবার মন্দির প্রতিষ্ঠা শেষে সকলেই প্রসাদ গ্রহণ করেন এবং বাড়িতে চলে যান। কিন্তু শুক্রবার থেকে শারীরিক অসুস্থতা বোধ করেন যারা প্রসাদ খেয়েছিলেন সকলেই। বমি সহ জ্বর, মাথা ব্যথা এবং পেটের সমস্যা হয়েছিল সকলের। প্রত্যেকেই ভর্তি হন হাসপাতালে। শনিবার রাত 10টা নাগাদ মহকুমার একটি নার্সিং হোমে মৃত্যু হয় শৈলেন্দ্র দেবনাথ নামের 59 বছর বয়সের এক ব্যক্তির। মহকুমার বিভিন্ন হাসপাতালে প্রায় 30 থেকে 35 জন
ভর্তি হয়েছিলেন শারীরিক অসুস্থতার কারণে। মৃত শৈলেন্দ্র দেবনাথের ছেলে অনিক দেবনাথ এবং হাসপাতালে ভর্তি আশুতোষ নাথ নামের এক অসুস্থ রোগী জানিয়েছেন, খিচুড়ি প্রসাদ খাওয়ার পর থেকে তাদের শারীরিক অসুস্থতার কবলে পড়তে হয়। শুক্রবার সন্ধ্যা থেকে অসুস্থ, ধর্মনগর হসপিটাল নিয়ে আসলাম। স্যারে দেখছে, মেডিসিন দিছে, কমেন না। পরের দিন সাকাইবাড়ি লইয়া গেলাম। সাকাইবাড়ি চিকিৎসাধীন অবস্থায় কালকে রাত্রে 10টার দিকে মারা গেছে। অসুস্থ তো বৃহস্পতিবার রাত্রে আমরা পাশের বাড়ি শিব মন্দিরের পূজা প্রসাদ খাওয়ার পর থেকে অসুস্থ হওয়ার পরেই তো হসপিটাল নিলাম, কমে না, সাকাইবাড়িতে ট্রান্সফার করলাম। সাকাইবাড়ি চিকিৎসাধীন অবস্থা কালকে মারা গেল। বৃহস্পতিবারে একটা শিব মন্দির প্রতিষ্ঠিত উপলক্ষে আমাদের নিমন্ত্রণ করা হয়েছে। ওই দিন নিমন্ত্রণ করাতে গিয়ে আমরা এখানে প্রসাদ গ্রহণ করি। এতে প্রসাদ ছিল, ফলা ছিল কিছু, আর খিচুড়ি এবং তরকারি। ওই দিন আমরা সব প্রসাদ খেয়ে আসার পর ওই দিন পরের দিন সকালবেলা থেকে আমি সহ আমার ফ্যামিলির 4 জন বা অন্য সদস্য আছে এবং আমরা গ্রামের প্রায় আমার হসপিটালে 30 তারিখে 40 জন পেশেন্ট উপস্থিত আছে। তাদের চিকিৎসা চলছে। তারা সবেরই পেট খারাপ, বমি, চলছে, মাথা বেদনা, জ্বরও আছে। আরও অনেকেই আছে বঙ্গাং হসপিটালে, অনেকে আছে নার্সিংহোমে। তো খাবারের কোনো প্রয়োজন কিছু হয়েছিল, নাইলে কি আমরা সবাই একসাথে গিয়ে এইভাবে মানে অসুস্থ হতে পারি কি? এই ঘটনার খবর পেয়ে রবিবার দুপুরে দেওয়ানপাশা গ্রামের অরুণ নাথের বাড়িতে ছুটে যান খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক তথা চিকিৎসক পূজা আচার্য এবং সুমিত দেবনাথ। তারা সেখান থেকে নমুনা হিসেবে মশলার প্যাকেট সংগ্রহ করে নিয়ে যায়। বৃহস্পতিবার অনুষ্ঠানটি হওয়ার সুবাদে তারা মশলার প্যাকেট ছাড়া অন্য কিছু সংগ্রহ করতে পারেনি। তারা হাসপাতালে গিয়ে ভর্তি অসুস্থ রোগীদের সঙ্গে কথা বলেছেন মৃত শৈলেন্দ্র দেবনাথের ছেলে অনিক দেবনাথের সঙ্গেও। সকালে ইনসিডেন্টের খবরটা পেয়েছি, আমাদের কাছে খবর এসেছে আজকে। তো আমরা আসলাম, প্রথম হসপিটালে আমরা গেছি, গিয়ে ওখানে যতজন অ্যাডমিট আছে ওদেরকে দেখেছি, ওদের ডিটেলস আমরা নিয়েছি, নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সবই নেওয়া হয়েছে, কে কবে অ্যাডমিট ছিল সবকিছু নেওয়া হয়েছে, ওদের ট্রিটমেন্ট ওইখানে চলছে ওনাদের। তারপর আমরা মানে ওইখান থেকে যা খবর পেয়েছি, এখানে একটা শিব মন্দিরের ইনগ্রেশন প্রোগ্রামে সবাই প্রসাদ খেয়েছিল। তো ওদের ভিত্তিতে মানে যেটা আমরা খবর পেয়েছি যে এখানে খেয়ে ওদের শরীর খারাপ হয়েছে। আমরা এখন স্পটে আছি। এখানে যেহেতু বৃহস্পতিবারে প্রোগ্রাম হয়েছে, আমরা এসে এখানে কিছু স্যাম্পল কিছু পাইনি, শুধু এই মশলাগুলো পেয়েছি যেটা ওদের রান্না এটা ইউজ হয়েছে। তো এই মশলাগুলো প্রত্যেকটা ডেট আছে। তারপর আমরা এগুলো যেহেতু এইটাই পেয়েছি, তো আমরা এটাই নিয়েছি। এখন এটা আমরা ইন্সপেকশন কন্টিনিউ করব, তারপর রিপোর্ট আপনারা পাবেন। আচ্ছা ম্যাডাম, কার বাসাতে এটা হয়েছে, কোন জায়গায় সেটা হয়েছে? মন্দির প্রতিষ্ঠাতা অরুণ নাথ, দেওয়ানপাশাতে হয়েছে। রাজ্যের বিভিন্ন হাট বাজারগুলোতে মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন খাদ্য সামগ্রী দেদার বিক্রি হচ্ছে, কিন্তু এসবের বিরুদ্ধে খাদ্য সুরক্ষা দপ্তরের পদাধিকারীদের বিশেষ একটা অভিযান জারি থাকে না বললেই চলে। এরই ফলস্বরূপ এই প্রসাদে বিষক্রিয়ার কারণে প্রসাদ খেয়ে মৃত্যু হয়েছে শৈলেন্দ্র দেবনাথ নামের ওই ব্যক্তির। কিন্তু প্রশ্ন হচ্ছে, মেয়াদ উত্তীর্ণ খাবার খেয়ে অসুস্থ হলে এর দায় কে নেবে? শান্তন টিভি। এদিকে জিবি হাসপাতালে ডায়ালিসিস পরিষেবা নিতে এসে অসুস্থ বহু রোগী। হাসপাতালে ডায়ালিসিস বিভাগে জলের পাম্প মেশিন ছিল বিকল। রবিবার সকাল 7টা থেকে দুপুর 12:30 পর্যন্ত বসে থাকতে হয় রোগীদের এবং ডায়ালিসিসের সময়সীমা কমিয়ে দেওয়ারও অভিযোগ তুলেছে রোগীরা। জিবি হাসপাতালে ডায়ালিসিস পরিষেবা নিতে এসে অসুস্থ বহু রোগী। অভিযোগ, হাসপাতালে ডায়ালিসিস করতে এসে বিভিন্ন সমস্যায় ভুগছে রোগীরা। রবিবার সকালে ডায়ালিসিস করতে আসার পর রোগীদের জানিয়ে দেওয়া হয় জলের পাম্প বিকল হয়ে আছে। অবশেষে রোগীরা বাধ্য হয়ে সকাল 7টা থেকে দুপুর 12:30 পর্যন্ত অপেক্ষা করতে থাকে। 12:30 নাগাদ চালু করা হয় জলের পাম্প মেশিন। কিন্তু দীর্ঘ সময় এভাবে হাসপাতালে অসহ্য গরমে বসে থেকে বেশ কয়েকজন রোগী অসুস্থ হয়ে পড়ে। এক রোগীর অভিযোগ, আগে ডায়ালিসিসের জন্য 4 ঘন্টা সময় দেওয়া হতো, কিন্তু শেষ সময় পরিবর্তন করে এখন 2.5 ঘন্টা দেওয়া হয় ডায়ালিসিস পরিষেবা। এতে সঠিকভাবে ডায়ালিসিস হচ্ছে না রোগীদের।
যার ফলে রোগীরা আরো অসুস্থ হয়ে পড়ছে বলে অভিযোগ। রোগীদের আরো অভিযোগ, কি কারণে সময় কমিয়ে দেওয়া হলো সে বিষয়ে তারা কিছুই জানেন না। কিন্তু এভাবে ডায়ালিসিস হচ্ছে না, যার কারণে ডায়ালিসিস হাসপাতাল থেকে করে যাওয়ার পরে দেখা যাচ্ছে নির্দিষ্ট সময়ের আগেই প্রস্রাব বন্ধ হয়ে যাচ্ছে রোগীর। বিশেষ করে হাত, পায়ে এবং পেটে জল নেমে আসছে। এতে তারা শারীরিক বিভিন্ন উপদ্রবে ভুগছে। বিশেষ করে তারা শ্বাসকষ্ট এবং চলাফেরা করতে পারে না। তবে আরো অভিযোগ, সকাল 8টা থেকে ডায়ালিসিস শুরু হওয়ার কথা থাকলে দেখা যায় বিভিন্ন সমস্যার কারণে দীর্ঘ 3 থেকে 4 ঘন্টার সময় তাদের বসে থাকতে হয় হাসপাতালে। ফলে তারা শারীরিক যন্ত্রণা নিয়ে অপেক্ষা করে দুর্ভোগ পোহাচ্ছে। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে একদম স্ট্রংলি অ্যাপিল করতেছি যে এটা যাতে দেখে। আমরা খুব কষ্ট হয়েছি, আর আমরা তো সবাই ফিনান্সিয়ালি সাউন্ড না যে আমরা আইএলএসে গিয়ে করাবো, ভাই এত পয়সা খরচা করে রাখবো। এটা যাতে মুখ্যমন্ত্রী একদম করে নেয়। আমরা তো এইভাবে চলে না, আমরা তো অসুস্থ হয়ে যেতে এখানে অনেক রোগ এভাবে তো মারা যাব, এটার কে নিব? আমি স্ট্রংলি অ্যাপিল করতেছি মুখ্যমন্ত্রীর কাছে, মাননীয় এবং তথা স্বাস্থ্যমন্ত্রীর হেলথ মিনিস্টারের কাছে, নিজের ব্যাপারটা খুব ভালোভাবে দেখেন। এগুলিতে আমরা তো আপনার প্রথমেই বলছি আমরা ফিনান্সিয়ালি সাউন্ড না, আমরা এখানে করতে হইব। তাহলে আমরা এরকম এইভাবে যদি চলে হাওলা কতদিন চলবো, তো অনেক বেশি মারা যাবে। মূলত আজকের সমস্যাটা কি? আজকের সমস্যাটা কি? আজকের সমস্যা হলো জল নাই। এই ইস্যুটা তারা রেগুলার চালাইছে। কয়টার সময় আইছেন সকালে? না, আমি সেকেন্ড দিয়েছি, আমি রিসেন্টলি এখনই আইছি। এখন অবধি কতক্ষণ সময় বসে আছেন এই জায়গাতে? আমি ধরুন 40। অপরদিকে এক রোগীর পরিবার জানান, সপ্তাহে 2 বার ডায়ালিসিস করাতে এসে জল নিয়ে এ ধরনের সমস্যা প্রায় তাদের সাথে হচ্ছে এবং দেখা যায় এ ধরনের সমস্যার কারণে তাদের ডায়ালিসিস করার সময়সীমাও কমিয়ে দেওয়া হয়েছে। যেখানে স্বাভাবিকভাবে 4 ঘন্টা সময় লাগে শরীর থেকে দূষিত জল বের করতে, সেখানে মাত্র 2 ঘন্টায় স্বল্প দূষিত জল শরীর থেকে বের করে রোগীকে ছেড়ে দেওয়া হচ্ছে। তাই রোগীর পরিবার বলেন, মানুষ বিলোনিয়া, সাবরুম সহ বিভিন্ন দূর দূরান্ত থেকে প্রতিদিন অনেক টাকা দিয়ে গাড়ি রিজার্ভ করে ডায়ালিসিস করতে আসে। তাদের যাতে সঠিকভাবে পরিষেবা দেওয়া হয়, না হলে মানুষের মৃত্যু হবে, সে বিষয়টা যাতে মুখ্যমন্ত্রী অন্তত গুরুত্ব দিয়ে দেখেন। যে দূষিত জিনিসটি এগুলো ফিল্টার হয়, তো এইটি বাইর করতে 4 ঘন্টা লাগে। 2 ঘন্টা কি হইতেছে? প্রথমে কয় ঘন্টা দেওয়া হয়তো? শুরু থেকে নিয়মিত 4 ঘন্টা। এখন সময় 1 ঘন্টা 1.5 ঘন্টা দিতেছে, 2 ঘন্টা দিতেছে। তো এগুলো দিয়ে কি হইব? পেশেন্ট তো অর্ধেক মারা যাবে। এই যে সময়টা কমায় দেওয়া হয়েছে কি কারণে? মেশিন নষ্ট, জল ওঠে না। কারণ ভিতরে তো সিস্টার সারার তো ওরার হাতে তো কোনো ক্ষমতা নাই। ওরা যদি পারমিশন দেয় 4 ঘন্টা, ওরা লাইন লাগাই দিব, ওরা ডিউটি। এবার জলটা কোথেকে দেবো? জলটা এটা আমরা দেখেন, সবটা কথা হয়েছে কি, এটা এখানে কইব আমার আয়ত্তে নাই, হে কইব আমার আয়ত্তে নাই। তো যাক, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন যে এতগুলো ভাই বোন, আমার এজটা অল্প হয়ে গেছে, আমাদের 14-15 বছরের মেয়েরাও কিন্তু লাইন করতেছে কিডনি পেশেন্ট, বয়স্করাও হইতেছে, যেন সবগুলো পেশেন্ট বাঁচে। পৃথিবীতে দেখেন মরণ তো সবাই একদিন আইব। তার মধ্যে এটা একটা যে ট্রিটমেন্ট, যে ডায়ালিসিসের মাধ্যমে মানুষ কিছু বছর পৃথিবীতে থাকে, আয়ুদানা থাকে, তো ওইটা যাতে বাঁচে, মানুষ সুস্থ সুশৃঙ্খলভাবে যাতে ট্রিটমেন্ট হয়, এদিকে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মানিক স্যারের কাছে আবেদন একটু লক্ষ্য যেন করে। প্রতিনিয়ত একটাই অভিযোগ, জলের সমস্যা। কারণ এখানে মেশিন নষ্ট, তো মেশিন নষ্ট হলে জল উঠতেছে না। এই যে আজকে আমরা 2টা সকাল 8টার পেশেন্ট যদি 12টার পরে 12:30টার সময় ঢুকানো হয়, এবার 2টার পেশেন্ট কয়টা ঢুকাইব? তবে প্রশ্ন হচ্ছে, জিবি হাসপাতালে সুপার স্পেশালিটি এবং কিডনি প্রতিস্থাপনের মতো উন্নত পরিষেবা চালু হলেও সাধারণ ডায়ালিসিস পরিষেবা নিয়ে কেন মানুষকে হেনস্থা হতে হয়? সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে এসে উন্নত পরিষেবার দাবি করলেও পরিষেবার যে কি হাল হয়ে আছে সেটা ভালো জানে প্রত্যক্ষদর্শী রোগী ও রোগীর পরিবার। শান্তন টিভি। রবিবার রামনগর বিধানসভা কেন্দ্রের রামকৃষ্ণ ক্লাবের পক্ষ থেকে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয় আগরতলা পুর নিগমের মেয়র তথা নবনির্বাচিত রামনগরের বিধায়ক দীপক মজুমদারকে। ক্লাবের সদস্যরা নিদিন উপস্থিত ছিলেন এই সংবর্ধনা অনুষ্ঠানে। সংবর্ধনা পেয়ে রীতিমতো আবেগ আপ্লুত নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদার। তিনি বলেছেন, এই সংবর্ধনাটা তাঁর কাছে খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, রামনগরবাসীর আশীর্বাদের কারণেই তাঁর রাজনৈতিক জীবনে একে একে উত্থান ঘটেছে।
রামনগরবাসীরা আমাকে সুযোগ করতে উত্তরসূরি না, কিন্তু আমাকে কাজ করার সুযোগ দিয়েছে। আমি রামনগরবাসীকে আজকে সবার মধ্যে অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। তা আমি কথা দিচ্ছি আজকে সভায় আমাকে সমর্থন জন্য দিয়েছেন। আগরতলা মেয়রের সহ আগরতলার উন্নয়নের জন্য আমি কাজ করার চেষ্টা করেছি সারা রামনগরের সঙ্গে সারা শহরে। আমাদের আগরতলা পৌর নিগমে এগিয়ে হচ্ছে 8টি সম্পূর্ণ বিধানসভা এবং 1টি বিধানসভা 1টি ওয়ার্ড মাত্র। তাই আগরতলা শহর সার্বিক উন্নয়নের পাশাপাশি রামনগর উন্নয়নে আমি চেষ্টা করেছি। আপনারা এখানে শহরে অনেকে আগরতলাকে আমার থেকে বেশি করে জানেন, যাদের প্রবীণ আছেন। আগে আগরতলা এখন আগরতলা অনেকটা পরিবর্তন হয়েছে। এটা কিন্তু আপনাদের সহযোগিতায় ইচ্ছে করলে সরকার সব কাজ করতে পারে না যদি জনগণ তাকে সাপোর্ট না করে বা পাশে না থাকে। আমরা আগরতলার উন্নয়নের ব্যাপারে আগে আগরতলা শহরের সবচেয়ে বেশি সমস্যা ছিল জল যন্ত্রণা। অল্প বৃষ্টিতে সারা আগরতলা জলমগ্ন হয়ে থাকত এবং বিশেষ করে শিবনগর, ধলেশ্বর, কৃষ্ণনগর, রামনগর, নির্মাণগঞ্জ, জয়নগর এবং আগরতলা শহরে প্রায় মধ্যস্থ যেটা বলবো ব্যবসায়ী জায়গাটা কিন্তু জলমগ্ন হয়ে থাকতো বেশ 8 ঘন্টা 9 ঘন্টা। এবং বনমলিপুর, শিবনগর, ধলেশ্বরে প্রায় প্রতি বাড়িতে 3 দিন 4 দিন জল জমে থাকতো। এখন যদি অতিবর্ষণ হয় তবে বনমলিপুর কোন বাড়িতে জল জমে থাকে না। এবং আগরতলা শহরে আগে গলির জমি, সূর্যের জমি, রবীন্দ্র ভবনের সামনে এবং প্যারেডের জমিতে আপনার 7-8 ঘন্টা জল থাকতো। মানুষের চলাচল বন্ধ হতো, গাড়ির তানজোর হতো। এখন অতিবর্ষণ আগরতলা শহরে 1 থেকে 100 ঘন্টা কয়েকটি স্থানে মাত্র জল জমে। তার কারণ আমরা বিশ্লেষণ করেছি, দেখেছি যে এটা কারণ শুধু আমরাই, যারা শহরকে ব্যবহার করি বিভিন্নভাবে, তারা আমাদের সারাদিনে জেনারেট করে যেটা হয় আবর্জনা সেটা খালে ফেলে দিই, ড্রেনে রেখে দিই। সেই কারণে অনেক ক্রীড়াটি বন্ধ হয়ে যায়। মেইন যখন জল রাখা হয় তখন সে পাম্পের সঙ্গে জলগুলো আসতে পারে না। সেই কারণে ওই জায়গায় কিছুক্ষণ 1.5 ঘন্টা প্রায় 1.5 ঘন্টা জল জমে থাকে। কারণ থাকবে না আমার বিশ্বাস। আমরা চেষ্টা করছি যে আগরতলাতে অতিবর্ষণ যাতে জল না জমে। এবং আমি আজকে সবার মাধ্যমে রামকৃষ্ণ ক্লাবের সঙ্গে তারা যুক্ত আছেন এবং যারা এই এলাকার সুধীজনেরা বিশালগড় প্রেস ক্লাবের 15তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে 1 মাস ব্যাপী বিভিন্ন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয় রবিবার। এরই অঙ্গ হিসেবে এদিন একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় জাঙ্গালিয়াস্থিত বিশালগড় ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে বিশালগড় মহকুমা শাসক একাদশ বনাম বিশালগড় প্রেস ক্লাবের মধ্যে। এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। প্রথমে ব্যাট করতে নেমে মহকুমা শাসক একাদশ 5 উইকেট হারিয়ে 125 রান সংগ্রহ করে সর্বাধিক 66 রান করেন অর্জুন দাস। জবাবে বিশালগড় প্রেস ক্লাব 11.1 ওভারে সবকটি উইকেট হারিয়ে 58 রান তুলতে সক্ষম হয়। মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী, বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন এদিন। বিশালগড় প্রেস ক্লাবের উদ্যোগে দিনের যে প্রীতি ম্যাচ, সেই প্রীতি ম্যাচ আজকে আমাদের মধ্যে একটা সৌহার্দ্যের, সাব ডিভিশনের মধ্যে সৌহার্দ্যের বাতাবরণ তৈরি করবে, এটা আমি আশা করছি। এবং এই প্রীতি ম্যাচের মাধ্যমে আমরা সবার সঙ্গে পরিচিতির মাধ্যমে যেমন এলাকার সবার একটা ভালো একটা অ্যাটমসফিয়ার তৈরি হলো, পাশাপাশি এই প্রীতি ম্যাচ দিয়ে আমরা এই কাজটা করব যে কি করে আমরা বিশালগড় মহকুমাকে কিভাবে এগিয়ে নিয়ে যাব, সেই বন্ধন আমরা এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।